হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আবার একটা নতুন ক্লাসে। আমাদের পরশোর টেস্ট পেপার থেকে বড় প্রশ্নের কাজ চলছে। দেখো, তোমাদের আমি নিয়ে এসেছি পরশোর টেস্ট পেপার 2025, পেজ নাম্বার নিয়েছি আজকে 397, 398। এই পাতের যে বড় প্রশ্নের অঙ্কগুলো আছে 5-এর দাগে শুরু করে 5-এর দাগ থেকে 13 দাগের পর্যন্ত আমরা অঙ্কগুলো করে দেখাবো। তাহলে পরশোর টেস্ট পেপার এই যে বইটা আছে তোমাদের, এই বই থেকে আমরা ক্লাস করাচ্ছি। তো তোমাদের এই বইটা খুলতে হবে, আমার সঙ্গে অঙ্ক করতে হবে। আর অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের বলবো, ভিডিওগুলোতে তোমাদের লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। যারা নতুন আছে এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে চলো আমরা আজকের অঙ্কগুলো দেখে নেব। তারা 5-এর প্রশ্নগুলো নিয়েছি, 5-এর 1-একটা নিয়েছি। তো 5-এর 1-একটা করাবো। তো দেখো, অঙ্কটা বলছি, এক ব্যক্তি তার 12 বছর এবং 14 বছর বয়সে দুই ছেলের জন্য 18,750 টাকা এমনভাবে ভাগ করে রেখে গেলেন যে তারা 18 বছর বয়সে সাবালক হবে। তখন 5% সরল সুদে প্রত্যেকের সুদ আসল সমান টাকা পাবে। সুদ আসলে তারা কত পাবে? সমান টাকা পাবে দুজনই। তিনি প্রত্যেকের জন্য কত টাকা রেখেছিলেন, তাই না? প্রত্যেকের জন্য কত টাকা ব্যাংকে টাকা রেখেছে দুই ছেলের জন্য। এক ছেলে আছে 12 বছর আর এক ছেলে আছে 14 বছরের। তো এখানে ছোটো ছেলে বড় ছেলে আছে। তাহলে এখানে দেখো, আমরা ধরে নিব যে ছোটো ছেলের জন্য টাকা রাখেন X টাকা রেখেছিলেন, তাই না? টোটাল টাকাটা বলে দিয়েছে। তাহলে একজনের টাকাটা ধরে নিতে হবে। তা আমরা এখানে ধরে নিব, ধরি ছোট ছেলের জন্য টাকা রাখেন X টাকা, ঠিক আছে? এটা ছোট ছেলের জন্য। তাহলে অতএব বড় ছেলের জন্য টাকা রাখেন কত? তাহলে দেখো, টোটাল টাকা ছিল 18,750। তাহলে 18,750 থেকে ছোট ছেলের টাকাটা বাদ দিয়ে দাও। এই টাকাটা রাখে বড় ছেলের জন্য। আচ্ছা, ছোট ছেলের সুদ বের করব, সুদ আসল বের করব। বড় ছেলের সুদ আসল বের করব। আর দুটোই সুদ আসল সমান বলে দিয়েছে আমাদের এখানে। তা ছোট ছেলের ক্ষেত্রে আমরা বের করি। ছোট ছেলের ক্ষেত্রে দেখো, এখানে আসল পিটা কত? পিটা হচ্ছে X টাকা, ঠিক আছে? এখানে এবার দেখো, এখানে আমাদের সময়টা বের করব। সময়টা হচ্ছে T ছোটো ছেলের। তো সময়টা দেখো 18 বছর। তাহলে এখানে আমাদের ছোটো ছেলের বয়সটা হচ্ছে 12 বছর। তাহলে 12 বছর টোটাল 18 বছর যখন হবে তখন টাকাটা তুলবে। তাহলে 18 বছর থেকে 12 বছরটা বাদ দিতে হবে, যেহেতু ছোটো ছেলের বয়সটা হচ্ছে 12 বছর। তাহলে সেই টাকাটা, ছোটো ছেলের টাকাটা কত বছর খাটলো সেই টাকাটা কিন্তু সময়টা পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে কত পাবো? 6 বছর। তাহলে ছোটো ছেলের ক্ষেত্রে সময়টা কিন্তু 6 বছর ধরে টাকাটা কিন্তু জমা ছিল ব্যাংকে। আচ্ছা, তাহলে এখানে সুদের হারটা তো আমাদের বলে দিয়েছে আর 5%। এবার ছোটো ছেলের আমরা সুদ বের করি। তাহলে এখানে আমরা কি বের করব? সুদ বের করব। সুদ সমান দেখো, আমি কী জানি, PTR/100। তাহলে PTR/100, এখানে মানটা বসিয়ে দাও। X ইন্টু T হচ্ছে সময় 6, আর এখানে সুদের হারটা হচ্ছে 5 আর নিচে 100। আচ্ছা, এখানে যদি কাটাকাটি করো, পাই দিয়ে 10 শূন্য, আর এখানে আমরা কাটাকাটি করব। কত কাটাকাটি করবো? আমরা করছি 2 দিয়ে 10, আর এটা হচ্ছে আমাদের 3। তাই এখানে কত পেলাম? আমরা 3x/10 পেয়ে গেলাম। তাই সুদ পেলাম এটা। এবার সুদ আসল বের করে নিই। সুদ আসল, দেখো, সুদ আসল হচ্ছে আমাদের, সুদটা আসলটা যোগ করব। এটা হচ্ছে আমাদের সুদ আর আসল হচ্ছে আমাদের X। তাহলে যোগ করো 10, 3x প্লাস এটা হবে 10x। তাহলে কত পাই আমরা? 13x/10। দেখো, ছোটো ছেলের যে টাকাটা হবে সুদ আসলে, এই টাকাটা হবে ছোটো ছেলের ক্ষেত্রে। এবার বড় ছেলের ক্ষেত্রে আমরা বের করি। বড় ছেলের ক্ষেত্রে দেখো, বড় ছেলের ক্ষেত্রে আমাদের যদি সময়টা বের করি, Tটা সময়টা কত হবে? দেখো, 18 বছর বয়সে টাকাটা নেবে, আর বড় ছেলের বয়সটা ছিল কত? 14 বছর। তাহলে বিয়োগ করে কত পাবো আমরা? 4 বছর। তাহলে বড় ছেলে যে সময়টা, যে টাকাটা খেটেছিল ব্যাংকে, 4 বছর ধরে টাকাটা খেটেছিল। আচ্ছা, তাহলে এবার দেখো, আমাদের এখানে সুদ বের করব। বড় ছেলের সুদটা পাবো আমরা, আসলটা হচ্ছে, দেখো, বড় ছেলের আসল হচ্ছে এটা, যে টাকাটা রেখেছিল বড় ছেলের জন্য 18,550 মাইনাস X, এটা আসল। আর সময়টা হচ্ছে 4 বছর, 5% সুদের হার, আর নিচে হচ্ছে 100, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি কাটাকাটি করো,
তাহলে এখানে কাটাকাটি করবো 5 দিয়ে 10, আর এখানে 10, এখানে 2 পেয়ে যাবা। তাহলে এটা কত পেয়ে গেলাম আমরা? আচ্ছা, এখানে 2 5 10 কাটাকাটি করতে পারো। তাহলে এখানে থেকে গেল 550x, আর নিচে কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এবার আমরা সুদ আসলটা পে করব। সুদ আসল, দেখো সুদ আসল বলতে আসল আর সুদটা যোগ করব। আসলটা ছিল আমাদের 18,750 মাইনাস এক্স, ওকে, আর এটা যোগ করতে হবে এটার সঙ্গে 18,750 মাইনাস এক্স, আর নিচে কত আছে? 5 আছে। ঠিক আছে, আমরা কাটাকাটি করেছিলাম এখানে। আচ্ছা, এবার আমরা এটা কী করব? এখানে আমরা এটা কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কমন নাও। তাহলে কত পাবো দেখো? 18,750 মাইনাস এক্স, এটা যদি কমন নিই এটা 1 প্লাস 1/5 এরকম পেয়ে যাচ্ছে আমরা। তাহলে 18,750 মাইনাস এক্স, তাহলে এখানে কত হচ্ছে দেখো? এটা হয়ে গেল আমাদের 5, 6/5। দেখো এটা পাচ্ছি আমরা। এবার এই যে সুদ আসলটা, ছোটো ছেলের সুদ আসল আর বড়ো ছেলের সুদ আসল, এটা কিন্তু সমান বলে দিয়েছে আমাদের। তবে এই দুটোকে আমরা সমান করব। আচ্ছা, আমাদের জায়গা দরকার, আমি উপরে জায়গাটা একটু মুছি। আচ্ছা, আমরা জায়গাটা প্লেস করে দিয়েছি। তাহলে ছোটো ছেলের সুদ আসলটা এটা, বড়ো ছেলের সুদ আসল এটা, দুটো সমান বলে দিয়েছে। তার অতএব আমরা সমান করে দিই। 13x বাই 10 আছে, আর এখানে আছে দেখো 18,750 মাইনাস এক্স ইন্টু 6/5। কাটাকাটি করে তো 5 দিয়ে 10, তাহলে বা 13x সমান এটা দেখো 6 দিয়ে 12 পাচ্ছ, 18,750 মাইনাস এক্স। 13x এখানে দেখো 12 ইন্টু 18,750, এটা 12x। এটা যদি এদিকে নিয়ে এসে যোগ করো, তো এটা যোগ করে দেখো 13x, এদিকে 12x যোগ হবে, তাহলে 25x পেয়ে যাবা। 12 ইন্টু 18,750। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কাটাকাটি করো। এখন কাটাকাটি যদি করো, ধরো 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে 5 5 25, আর এখানে 5 দিয়ে করি, 5 3 15, এখানে হলো 3 37, 5 7 35, 2 25, 5 5 25 0। আবার 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে এখানে দেখো 5 7 35, 2 চলে আসবে, 5 5 25 0। এবার 12 দিয়ে গুণ করে নাও, তাহলে এইদিকে তো আমাদের এক্স থেকে গেলো। 12 দিয়ে গুণ করলে 12 0 0, 12 5 60, 12 7 84, 84 90, দেখো 9,000 টাকা। তা আমি পেয়ে গেলাম। ছোটো ছেলের জন্য কিন্তু 9,000 টাকা জমা রেখেছিল। ওকে, তাহলে আমরা কি লিখবো? অতএব দিয়ে ছোট ছেলের জন্য কি রাখেন? টাকা রাখেন কত? 9,000 টাকা। ওকে, এটা হচ্ছে ছোটো ছেলের জন্য 9,000 টাকা রাখেন, আর বড় ছেলের জন্য, তাহলে অতএব বড় ছেলের জন্য টাকা রাখেন কত? তাহলে ওখানে ছিল মোট টাকাটা ছিল 18,750, এখান থেকে আমাদের কত বাদ যাবে? এই 9,000 টাকাটা বাদ যাবে। ব্যাস, এটা বিয়োগগুলো আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো 0 নামবে, এটা 5 নেমে যাবে, এটা 7 চলে আসবে, 7 5, আর এটাকে তখন 9 কত দিলে 18, 9 দিলে বাস 9,750 টাকা এই টাকাটা রেখেছিল বড় ছেলের জন্য। তাই এটাই অ্যান্সার। কার জন্য কত টাকা রেখেছিল জমা, সেটা কিন্তু আমাদের বের করতে বলেছিল। তাই ছোটো ছেলের জন্য টাকা রাখে 9,000 টাকা, বড় ছেলের জন্য টাকা রাখে 9,750 টাকা। এই হলো আমাদের অ্যান্সারটা। এবার দেখো 5-এর 2 নম্বর প্রশ্নটা বলছি, 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। আচ্ছা, 9 মাসের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তো চলো আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা লাগাই। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সেটা তোমাদের জানতে হবে। পি ইন্টু 1 প্লাস আর বাই, দেখো এখানে 100-র সঙ্গে গুণ হবে, কত গুণ করব এই জিনিসটা তোমরা বুঝো। আমাদের পর্বটা বলেছে 3 মাস অন্তর, 3 মাস, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করো, কত পাবা? 4 পেয়ে যাবা। তার মধ্যে এখানে 4 দিয়ে গুণ করতে হবে 100-র সঙ্গে, তাহলে 4 ইন্টু 100, আর এখানেও আমরা 4 গুণিত এন দেবো, এন 4n যেটাকে বলা হয়, তাই না? এন হচ্ছে আমাদের সময়। এখানে এনটা বলে দিই তোমাদের, এন হচ্ছে দেখো 9 মাস, 9 মাস, তাহলে 9 মাসকে কিন্তু বছর করতে হবে,
তাহলে 9 মাসকে যদি বছর করো তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, এত বছর। কাটাকাটি করো 3 দিয়ে, 3 4 12, 3 3 9, তাহলে কত পেয়ে গেল 3/4, 3/4 বছর। এভাবে 9 মাসকে আমরা বছর করে নেব। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ বের করছি, তাহলে আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের আসলটা আবার বাদ দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আর আসলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। এভাবে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তা চলো আমরা মানগুলো বসাই। আসল, তাহলে আসল দেখো আমাদের দেওয়া আছে 10,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা, এটা হচ্ছে আমাদের আসল। আর 1 প্লাস আর কত, এখানে আর হচ্ছে এখানে 8%, তাহলে 8/4 × 100, আর 4 × n হচ্ছে সময়টা 3/4, 9 মাসের যে সময়টা। ঠিক আছে, এটা আর মাইনাস 10,000। বাস, তাহলে আমরা কী করবো, 10,000 কমন নিয়ে নিচ্ছি। 10,000 কমন নিলে এখানে কাটাকাটি করি, এটা হবে আমাদের 4 দিয়ে 8, 2 দিয়ে কাটাকাটি করো, এটা 50। তাহলে দেখো এখানে তোমরা পেয়ে যাবা, উপরে পাবা 51, নিচে পাবা 50। ভগ্নাংশের যোগবিয়োগটা করে নিলাম, এটা 1 আছে যেহেতু। আর এখানে 4 4 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে পাওয়ারটা 3 থাকছে। আর এখানে 10,000 কমন নিয়ে নিয়েছে, তাহলে 1 আর থাকলো। আচ্ছা, তাহলে এখানে আমাদের 10,000 আছে। আর এখানে দেখো আমরা যদি একটু সরলটা করি এখানে, তাহলে 51 কিউব, তাহলে 51 কিউব 51/50 কিউব, তাহলে 51/50টা আমরা 3 বার লিখব, 51/50 আর 51/50। আর এখানে -1 আছে, দেখে আমাদের 10,000। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা গুণ করব। দেখো তাহলে 3টা 51 গুণ করবা, 3টা 51 গুণ করে পেয়ে যাবা 13, 26, 51, এটা পাবা। ঠিক আছে, 3টা 51 গুণ করলে পাবা 13, 26, 51। আর এখানে দেখো 3টা 5 গুণ করলে 125, আর 3টা 0 বসিয়ে দেবা, এটা কিন্তু সহজে গুণটা হয়ে গেল। আর এখানে -1 আছে, তাহলে এদিকে 10,000, আর এখানে একটা ভগ্নাংশের যোগ হবে আমাদের, উপরে আছে 13, 26, 51। দেখো এখানে কিন্তু এটা ভগ্নাংশের যোগ করলে এটা মাইনাস হবে 125, আর 3টা 0, আর নিচে আবার 125, 3টা 0। আমরা ভগ্নাংশের যোগ করছি, এদিকে হয়ে গেল আমাদের 10,000। এখন তোমরা এই যে দেখো 3টা 0 কাটাতে পারবা, এই 0 তোমরা কেটে দাও, তার আমাদের এখানে শুধু 10 থেকে গেল। আর এখানে যদি আমরা বিয়োগটা করি, তাহলে এই বিয়োগটা করো, তাহলে এখানে আমাদের দেখো কত নামবে, 1 নামবে, এখানে 5 নামবে, এখানে 6 নামবে। বাস, ঠিক আছে। এবার 5-এ কত দিলে, এটা হচ্ছে 12, তাহলে 5-এ কত দিলে 12, 7 দিলে 7, আর এটা আমাদের দেখো 2 12 হয়ে গেল, 12 মিলে গেছে, তাহলে এটাই পেলাম। ঠিক আছে, 7,651 পেলাম। আর নিচে আমাদের কে বেঁচেছিল, নিচে বেঁচেছিল 1 2 5, এটা বেঁচেছে আমাদের। আচ্ছা, তাহলে উপরে দেখো, উপরে আমাদের দাঁড়িয়ে গেল 7,551, আর এই 0টা দিয়ে দেবো, আর নিচে 125। এবার এটা দিয়ে ভাগ করবা, এটা দিয়ে ভাগ করে তোমরা পেয়ে যাবা 612.08। ঠিক আছে, এটা পাবা তোমরা, যেটা যে ভাগ করো, ঠিক আছে, এটা পেয়ে যাবা 612.08 টাকা। তাহলে এই হলো আমাদের কি চক্রবৃদ্ধি সুদ, এটা আমাদের বের করতে বলেছিল, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার দেখো 6-1 প্রশ্নটা বলছে s² - px + q = 0 সমীকরণের বীজদের অনুপাত 1:2 হলে p ও q এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বীজদের অনুপাত বলে দিয়েছে, 1:2 বলেছে, তাহলে p আর যে q আছে এদের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। আচ্ছা, বীজদের অনুপাত যখন দেওয়া আছে আমরা ধরে নিতে পারবো বীজ দুটি, তাহলে ধরি বীজদ্বয় দেখো 1 থেকে আমরা আলফা নিলাম, আর 2 থেকে 2 আলফা নিলাম, এভাবে বীজ দুটি ধরে নিতে পারবো অনুপাত থেকে। তাহলে বীজদের যোগফল আমরা বের করতে পারবো, তাহলে আলফা + 2 আলফা, বীজদের যোগফলের সূত্র দেখো -b/a, -b হচ্ছে এখানে -p, আর এটা হচ্ছে 1, তাহলে এখানে আমরা যোগ করব, তো এখানে 3 আলফা পেয়ে যাব। আর এদিকে শুধু দেখতে পাচ্ছি p পাচ্ছি আমরা, তাহলে এখান থেকে আলফার মানটা বের করে নিই, p/3। এবার বীজদের যোগফল করলাম এবং বীজদের গুণফল করি, আলফা × 2 আলফা। বীজদের গুণফলের সূত্র কি জানো, c/a, তাই না, এই যে c হচ্ছে কিউটা, আর a হচ্ছে আমাদের 1। ঠিক আছে, s² সূচককে a বলা হয়। তাহলে এখানে দেখো 2 আলফা², আর এখানে আমাদের দাঁড়িয়ে গেল কিউ। আচ্ছা, এখানে দেখো আলফার মানটা বসিয়ে দাও, আলফার মানটা পেয়েছি p/3, তাহলে এখানে বসাবো p/3 তার হোল স্কয়ার, এদিকে আমাদের কিউ আছে, তাহলে এখানে 2 ×
পি স্কোয়ার, আর এখানে কত আসছে 9, এদিকে আমাদের কিউ। তাহলে এখান থেকে লক্ষ্য করো, তোমরা যদি সরলটা করো তাহলে 2p স্কোয়ার দেখতে পাচ্ছ, আর এদিকে 9q বর্গমূল করে নাও, 9q। দেখো পি আর কিউর মধ্যে সম্পর্ক এটাই, 2p স্কোয়ার সমান সমান 9q। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে আমরা অ্যান্সারটা লিখে দেবো, অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো, সমাধান আছে এখানে, সমাধান করতে বলেছে, এক্সের মানটা বের করতে হবে। x বাই এ প্লাস এ বাই এক্স সমান সমান এক্স বাই বি প্লাস বি বাই এক্স, এভাবে আছে আমাদের সমাধানটা। তাহলে আমরা করবো কি, দেখো এক্স বাই এ আর মাইনাস এক্স বাই বি, ঠিক আছে, এ বি যে আছে এদের উপরে এক্স আছে সেটা একদিকে করে দিলাম, আর যারা নিচে এক্স আছে দেখো বি বাই এক্স, আর মাইনাস দেখো এখানে নিচে এক্স আছে এ বাই এক্স, এদেরকে এক জায়গায় করে দিলাম। এবার আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, এ বি লসাগু, এখানে এ মিলে গেলে বি এক্স, এখানে বি বি মিলল তো এ এক্স, এখানে লসাগুটা হবে এক্স, তাহলে এখানে বি মাইনাস এ নামবে। তাহলে এবার আমরা কি করব, আমরা এখন দেখতে পাচ্ছি উপর থেকে কমন দেখতে পাচ্ছি এক্স কমন, তাহলে এক্স কমন নিলে পরে বি মাইনাস এ থাকছে, আর নিচে এ বি আছে, এখানে বি মাইনাস এ আর নিচে এক্স। দেখো বি মাইনাস এ তোমরা কেটে দিতে পারো। এবার যদি আমরা বর্গগুণ করে নিই তাহলে এক্স এক্স গুণ করলে এস স্কোয়ার, আর এখানে হচ্ছে এ বি, মানে কেটে গেছে তো কিছু নয়, তো 1 আছে। তাহলে দেখো এভাবে দাঁড়ালো আমাদের। তাহলে আমরা যদি এক্সের মানটা বের করতে চাই তাহলে প্লাস মাইনাস রুট ওভার এ বি হয়ে যাবে। তাহলে আমাদের দেখো এক্সের মান পেয়ে গেলাম দুটো, প্লাস মাইনাস রুট ওভার এ বি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 7-এর 1-এরটা নিয়েছি আমরা, তো 7-এর 1-এর প্রশ্নটা বলছে, কোনো বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলরেখে আছে। যখন বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি তখন তার ক্ষেত্রফল হয় 154 বর্গ সেমি। যে বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি তার ক্ষেত্রফল ভেদ তথ্য প্রয়োগে নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো প্রথমে যেটা বলেছে বৃত্তের ক্ষেত্রফলটা তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলরেখে আছে, তাহলে আমাদের এখানে বৃত্তের ক্ষেত্রফল ধরে নিই, বৃত্তের ব্যাসার্ধ ধরে নিই, তাই না? আমরা ধরি বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফলকে আমরা কি ধরে নিলাম, আমরা এস ধরে নিলাম। আচ্ছা, এস না ধরে আমরা এ ধরে নিচ্ছি। আচ্ছা, আমরা এ ধরলাম, ওকে। আচ্ছা, এবং ব্যাসার্ধকে ধরলাম আমরা কত, ব্যাসার্ধকে ধরে নিলাম আমরা আর, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের যেটা সম্পর্কটা বলেছে বৃত্তের ক্ষেত্রফলটা তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলরেখে আছে। তাহলে এখানে দেখো প্রশ্ন অনুসারে বলতে পারবো বৃত্তের ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গ মানে ভেরিয়েস হবে আর স্কোয়ার। এই যে বৃত্তের ক্ষেত্রফলটা বৃত্তের ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলরেখে আছে, এটাই আমাদের সরল ভেদ পেয়ে গেলাম আমরা। আচ্ছা, তাহলে এখানে আমরা কী করবো, ভেদ দা ওঠাই। তাহলে অতএব এ সমান সমান কে আর স্কোয়ার। এবার দেখো এখানে বলে দিয়েছি আমাদের ব্যাসার্ধ যখন 7 সেমি বলে দিয়েছে, তাই না? তাহলে যখন হবে দেখো, যখন আমাদের এই যে 8টা ব্যাসার্ধ কত বলেছে 7 সেমি, তাহলে তখন আমাদের এটা কী হবে ক্ষেত্রফলটা, তখন দেখো ক্ষেত্রফলটা আমাদের বলেছে 154 বর্গ সেমি, ওকে। আচ্ছা, তাহলে আমরা কী করবো, মানগুলো বসিয়ে দেবো এখানে, এটাকে যে আমরা 1 নাম দিয়ে দিই, তাহলে 1 থেকে, তাহলে দেখো এর জায়গায় বসাবো 154 কে ইন্টু, আর আরের জায়গায় বসাবো 7 স্কোয়ার হবে। তাহলে এখানে 154 কে ইন্টু 7 × 7। আচ্ছা, একটু কাটাকাটি করো, দেখো 7 দিয়ে যদি কাটো তাহলে 7 দিয়ে 14, আবার 7 দিয়ে 14, ওকে। তার কে এর মানটা কত দেখতে পাচ্ছ, কে এর মানটা দেখতে পাচ্ছ 22/7। 1 নং বসিয়ে দাও, আবার 1 থেকে করছি আমরা, 1 থেকে আমরা পেয়ে যাবো এ সমান সমান কে এর মানটা হচ্ছে 22/7, আর এখানে কত আছে আর স্কোয়ার আছে। এবার বলেছে দেখো ব্যাসার্ধ বলেছে 14 সেমি, ঠিক আছে। দেখো যদি 8টা হয় 14 সেমি, ঠিক আছে, 14 সেমি, তখন এটাকে আমরা 2 নং নাম দিতে। তাহলে এবার আমরা 2 থেকে বলবো, এখানে বলি, তাহলে 2 থেকে এবার আরেক জায়গায় 14 বসে ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে এ সমান সমান 22/7 ইন্টু, ঠিক আছে, দেখো আর আর স্কোয়ার, তাহলে 14টা দুবার লিখে দিচ্ছি আমরা, 14 × 14, 7 দিয়ে 14, তাহলে এ সমান সমান কত পাবা 22 × 2 = 44, আর এদিকে 14, 22 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2 = 44, 7 × 2
14×4 = 6, আবার 14×4 = 56, ওদিকে হাতে 5 ছিল, 56 আর 5 কত হয় 61, তাহলে এখানে আমরা 61, তাহলে দেখো 616 বর্গ সেমি। তাহলে আমাদের যে ক্ষেত্রফলটা বলেছিল তার ক্ষেত্রফল কত চলে আসলো 616 বর্গ সেমি। তাহলে আমার অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি। তাহলে অতএব দিয়ে লিখে দাও, তাহলে অতএব কার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম আমরা 616 বর্গ সেমি। দেখো এই যে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার 7 আর 2 এর প্রশ্নটা দেখো, x = 2 + √3 আছে আর x + y 4 আছে। তাহলে আমাদের মান বের করতে বলেছে xy + 1/x এর মানটা কত হবে। তাহলে আমরা কী করবো দেখো, আমরা এখান থেকে y এর মানটা বের করে নেবো। তাহলে y এর মানটা যদি বের করো, এটা হবে আমাদের 4 - x, x এর মান জানা আছে বসিয়ে দাও, x এর মান আছে 2 + √3 বসিয়ে দিলাম। তাহলে 4 - 2 - √3, তাহলে এখানে দেখো এটা 2 পেয়ে আছে বিয়োগ করে আর -√3, তাহলে x এর মান y এর মান পেয়ে গেলাম। xy আমাদের দরকার, তাহলে আমরা xy বের করে নেব। তাহলে xy কত হবে দেখো, x হচ্ছে 2 + √3 আর y পেলাম 2 - √3। এটা হচ্ছে দেখো a + b × a - b তার সূত্র। তাহলে আমরা a² মানে b² লাগাতে পারবো সূত্রটা। তাহলে 2 এর স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, 2 এর স্কোয়ার 4 আর √3 হোল স্কোয়ার, স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, 3 থেকে যাবে। তাহলে এখানে আমরা 1 পেয়ে গেলাম। তাহলে xy এর মানটা 1 পেয়ে গেলে এখানে বসিয়ে দাও। তাহলে এখানে দেখো 1 পেয়ে গেলাম, 1 এটাও 1, তাহলে এখানে 1 দাঁড়িয়ে গেলো আর 1/1 তো 1 হয়, তাহলে 1 1 যোগ করে কত হবে 2, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 8 এর প্রশ্নগুলো, 8 এর একেরটা আছে x = y = 3 × 5 যদি হয়, তাহলে আমাদের এর মানটা বের করতে বলেছে 4x - 3y = 5x - y এর মানটা কত হবে। আচ্ছা আমরা দেখো প্রথমে এখানে আমরা কি করব, আমরা বাই করে নিই, অনুপাতকে বাই করা যায় 3/5। এবার দেখো আমরা এর মানটা বের করব, তাহলে আমরা অনুপাতকে আগে বাই করে নিই। তাহলে 4x - 3y / 5x - y। এখন আমরা কি করব, x/y আছে, তাহলে x/y তৈরি করার জন্য আমরা y দিয়ে উপর নিচ ভাগ করি। তাহলে y দিয়ে যদি ভাগ করো তাহলে 4 × এখানে x/y পাবা, আর এখানে y কেটে যাবে, তাহলে এখানে শুধু 3 পেয়ে যাবা। ঠিক আছে, y দিয়ে যদি ভাগ করছো y কেটে যাবে, 3 থাকবে। আর নিচে 5 × এখানে y দিয়ে ভাগ করছো তাহলে x/y হবে, আর এখানে y কেটে যাবে, তাহলে 1, y দিয়ে y ভাগ করলে y কেটে গেলে 1 থেকে যাবে। তাহলে এবার দেখো x/y দাঁড়িয়ে গেছে, x/y মানটা 3/5 এখানে পুট করে দেবো আমরা, 4 × 3/5 - 3, আর নিচে 5 × 3/5 - 1। এবার সরল করো। আচ্ছা এখানে কাটাকাটি যাচ্ছে, এখানে কাটছে না, তাহলে উপরে হচ্ছে 12/5 - 3 আর নিচে 3 - 1। আচ্ছা উপরে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারবো, উপরে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো তাহলে লসাগুটা কিন্তু 5 দেখতে পাচ্ছ, 12 নেমে যাবে আর এখানে হবে 15। ঠিক আছে, আর নিচে কিন্তু আমাদের 2 দাঁড়িয়ে গেল। আচ্ছা উপরেরটা, উপরে দেখো আমি এখানে একটু দেখাচ্ছি এদিকে, তাহলে এখানে আমাদের দাঁড়ালো দেখো 12 থেকে 15 বাদ, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আছে ম্যানটার, নিচে 2 আছে, আর এখানে -3/5 দেখতে পাচ্ছ। ঠিক আছে, -3/5। তো এটা যদি আমরা সরল করি -3/5 আর এটা উল্টে যাবে 1/2, তো এটা কত পাবো -3/10 পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা যে অনুপাতে তৈরি করি তাহলে -3:10, তাহলে এর যে মানটা বের করতে বলেছিল, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম -3:10, এটাই আমাদের অ্যান্সার। দেখো 8 এর 2 এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে x = 8ab / a + b এর মানটা দেওয়া আছে, এটা থেকে আমাদের এর মানটা বের করতে বলেছে x + 4a / x - 4a + x + 4b / x - 4b এর মান কত হবে। তো দেখো আমরা এখানে কাজ করব, সরল করব। তাহলে আমরা করছি কি, এখানে x = এই যে 8ab আছে, এটাকে আমরা 4a করলাম আর এখানে আমরা 2b করে দিলাম। ঠিক আছে, এটা গুণ করলে কত হবে 8ab ফিরে আসবে, এই যে 4a দেখতে পাচ্ছ তার জন্য 4a নিয়ে আসলাম, আর নিচে আছে a + b, সাজিয়ে নিব আমরা। এবার দেখো কি করছি আমরা, x/4aটাকে আমরা এখানে নিয়ে আসলাম, x এর নিচে আনা যাবে, কারণ এভাবে ওর গুণ করলে আবার ফিরে পাবা। তাহলে উপরে 2b থেকে গেল আর নিচে a + b। ঠিক আছে, এভাবে আমরা সাজিয়ে নেব আগে। এবার তোমরা লক্ষ্য করো এই পক্ষটা দেখো, ঠিক আছে, এই সাইডটা, তা এটা যদি দেখো তোমরা x + 4a / x - 4a মানে যোগ ভাগ প্রক্রিয়া করলে আমাদের আসবে জিনিসটা। তাহলে আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া করব, মানে লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ। দেখো এভাবেই আছে পার্টটা, তা যেভাবে বাদিকে করেছি ডান দিকে করতে হবে, লবের সঙ্গে হর যোগ, ঠিক
আছে, এটা চাই যে আমাদের হরটা, আবার লব থেকে হর বিয়োগ। আচ্ছা, এখানে আবার সলভ করি। এখানে 2b আর একটা বি 3b পেয়ে যাবে প্লাস এ। আর এখানে দেখো এখানেও 3b পাবা, ঠিক আছে। এই যে এটা, আচ্ছা এখানে আমাদের এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে, এটা আমাদের প্লাস হবে। ওকে, তাহলে এবার দেখো এখানে বিয়োগ করলে আমাদের সরলটা কত হবে, 2b, এটা মাইনাস বি পাবা, তাহলে এখানে বি পাবা, এটা মাইনাস এ হবে, ঠিক আছে। এইভাবে আমরা পাবো যোগ বিয়োগটা। আচ্ছা, তাহলে আমরা এর মানটা এটা পেয়ে গেলাম, একে আমরা রেখে দিলাম 1 নং নামতে রেখে দিলাম। এবার দেখো আবার আমরা এই মানটাকে নিয়ে কাজ করব। আবার x সমান দেখো এবার 8ab-টাকে আমরা দেখো কী করছি, 4b করছি, 4b ইন্টু 2a করে দিলাম, ঠিক আছে। আর নিচে a প্লাস বি, মানে এটাকে আমরা সাজাচ্ছি, কারণ দেখো 4b আছে এইদিকে, তাহলে 4bও করে আমরা সরলটা করব। তাহলে তোমরা আগের মতো x/4b করবো, এখানে নিচে নামাবো, আর এখানে 2a বাই a প্লাস বি। আবার দেখো এটাকে পাওয়ার জন্য যোগভাগ প্রক্রিয়া লাগাবো, তাহলে আমরা যোগভাগ প্রক্রিয়া করলে এটা পাবো x প্লাস 4ab আর x মাইনাস 4ab। আর এদিকে কত পাবো, এখানে পাবো আমরা 2a প্লাস a প্লাস বি, আর নিচে হবে 2a মাইনাস a মাইনাস বি, এটা প্লাস আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো যদি সরলটা করো, উপরে দেখো উপরে 3a পাচ্ছ প্লাস বি পাচ্ছ, আর নিচে এখানে a হবে আর মাইনাস বি হবে, একে 2 নং নাম দিয়ে রেখে দাও। এবার আমরা এদিকে চলে আসছি। আচ্ছা, আমরা করব কি এখন 1 যোগ 2 করব, যোগ 2 করে পাই। তাহলে যোগ করি, দেখো তাহলে 1-এর বাঁ দিকটা আছে, এই পার্টটা পাবা x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস, আর 2-এর বাম পক্ষটা আছে এই যে এই পার্টটা পাবা x প্লাস 4b আর x মাইনাস 4ab সমান। এবার ডান দিকে 1-এর ডান দিকটা আছে 3b প্লাস a, আর নিচে আছে b মাইনাস a প্লাস, আর 2-এর ডান পক্ষটা আছে 3a প্লাস b, আর নিচে আছে আমাদের a মাইনাস b। আর দেখো আমাদের এই পার্টটাতে চলে এসেছে, এর মানটা বের করতে বলেছিল, তাহলে এটা আমরা সলভ করে দেখব কত মান বের হচ্ছে। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এখানে b মাইনাস a আছে আর এখানে a মাইনাস b আছে, তাহলে a মাইনাস bটাকে b মাইনাস a করব, তার জন্য একটা মাইনাস বের হবে, তো সেই মাইনাসটা বেরিয়ে প্লাসটাকে মাইনাস করে দেবে। তাহলে আমরা এটা রেখে দিলাম। এই যে b মাইনাস a আছে, তাহলে আমরা দেখো এই যে a মাইনাস bটাকে b মাইনাস a করতে চাইছি, তাহলে একটা মাইনাস বের করবে আর প্লাসটাকে মাইনাস করে দেবে, ঠিক আছে। তাহলে এই যে আমরা মাইনাস বের করেছি, তাহলে এটাকে আমরা b মাইনাস a লিখে দেবো। তাহলে এইভাবে করা যাবে, a মাইনাস bটাকে b মাইনাস a, একটা মাইনাস কমন নিতে হবে, সেই মাইনাস কমনটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। কেন করলাম আমরা, দেখো এই দুটো সমান হয়ে গেছে, আমাদের লসাগু করার সুবিধা হয়ে গেল। তাহলে b মাইনাস এটা আমার লসাগু হয়ে গেল, আর এটা মিলে গেলে উপরেরটা নামবে 3b প্লাস a, আর এটা মিলে গেলে মাইনাস উপরেরটা নেমে যাবে, তাহলে 3a। এখানে খেয়াল করি প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, যেহেতু এটা মাইনাস ছিল, মাইনাসটা দিয়ে গুণ হবে ভিতরে। এবার একটু যোগ বিয়োগ করো, এখানে 3b থেকে একটা b যাচ্ছে, তাহলে 2b, আর মাইনাস এখানে দেখো 3a থেকে একটা a চলে যাচ্ছে, তাহলে 2a, নিচে আছে b মাইনাস a, উপর থেকে 2 কমন নিলে পরে তাহলে b মাইনাস a থাকবে, আর নিচেও আছে b মাইনাস a, b মাইনাস a কেটে দেবো, তাহলে আমাদের দেখো 2 চলে আসলো। তাহলে এরই মানটা বের করতে বলেছিল, তা আমরা পেয়ে গেলাম 2, এটাই আমাদের অ্যান্সার। 10-এর 1-এর প্রশ্নটা দেখো, এখানে বলেছি ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তোমাদের বলে রাখি এখানে সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, সমবাহু ত্রিভুজ, তোমরা সমবাহু ত্রিভুজ করে নেবা প্রশ্নটাকে। আচ্ছা, যার BC বাহুর উপর AD লম্ব টানা হয়েছে, প্রমাণ করো যে 4AD স্কোয়ার সমান সমান 3AB স্কোয়ার। চলো ছবিটাকে আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। তাহলে আমাদের একটা সমবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু হবে না, ঠিক আছে। প্রশ্নে সমদ্বিবাহু বলেছে, তোমরা সমবাহু ত্রিভুজ নেবা। তাহলে আমরা সমবাহু ত্রিভুজটা আঁকবো। এই যে আমাদের একটা সমবাহু ত্রিভুজ ABC, এখানে কি বলেছে আমাদের BCর উপরে AD লম্ব টানা হলো, এই যে লম্বটা। তাহলে এভাবে যদি আমরা লম্ব টানি, এই যে লম্ব, তাহলে এটা হচ্ছে ADটা আমাদের লম্ব। ওকে, আচ্ছা তোমাদের বলে রাখি সমবাহু ত্রিভুজের লম্বটা হবে উচ্চতা, আর উচ্চতাটা হচ্ছে মধ্যমা। তাহলে এটা আমাদের মধ্যমা বলতে পারবো ADটাকে। তাহলে AD যদি মধ্যমা হয়, তাহলে এখানে আমাদের দেখো এই যে ADটা কী হবে,
এডিটা হবে এডি সমান হবে, এটা উচ্চতা হয়ে যাবে, এখানে সমান সমান মধ্যমা হবে, এটা মধ্যমাও বলতে পারবো, এটা সমবাহু ত্রিভুজ যেহেতু, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো আমরা লিখে দেবো যেহেতু ত্রিভুজ ABC সমবাহু, এটা হচ্ছে সমবাহু, তাহলে তিনটা বাহু সমান হবে, AB সমান সমান BC সমান সমান AC, ঠিক আছে। আর এটা হচ্ছে এডিটা মধ্যমা। আর এখানে যদি মধ্যমা হয়ে যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখো BD সমান সমান DC, ঠিক আছে। তাহলে BD সমান সমান DC পেয়ে গেলাম, এই ডিটা হবে আমাদের মধ্যবিন্দু যেহেতু মধ্যমা আছে। আচ্ছা তো এবার আমরা কী করবো, এরা তো 90 ডিগ্রি কোণ করেছে, ঠিক আছে, এটা তো লম্ব 90 ডিগ্রি আর এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা সমকোণ ত্রিভুজ, এই ত্রিভুজটা সমকোণ ত্রিভুজ। তাহলে আমরা দেখো কী করবো, এখানে আমরা বলে দেবো যেহেতু এডিটা লম্ব আছে বিডির পর, বিসির পর লম্বা, তাই না, এডি লম্ব বিসির পর, তাহলে এখানে আমরা সমকোণ ত্রিভুজ নিচ্ছে, দেখো ত্রিভুজ নিব ABC, ABD নিব, ABD থেকে আমরা নিচ্ছে, দেখো অতিভুজ হচ্ছে আমাদের AB, তাহলে AB স্কোয়ার সমান সমান BD স্কোয়ার প্লাস AD স্কোয়ার, সমকোণ ত্রিভুজের ধর্ম এটা। আচ্ছা একে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। দেখো আবার ত্রিভুজটা নিচ্ছে, আমরা ওই ত্রিভুজটা নিচ্ছি ACD, তাহলে ACD ত্রিভুজ ACD থেকে, এরা কিন্তু সব সমকোণী ত্রিভুজ থেকে আমরা কী নিব, অতিভুজ আছে AC, তাহলে AC স্কোয়ার সমান DC স্কোয়ার প্লাস AD স্কোয়ার, থেকে আমরা 2 নং নাম দিয়ে দিই। এখন এই যে 1 নং 2 নং যোগ করে নাও, তো আমরা লিখব 1 যোগ 2, 1 যোগ 2 আমরা করব, ঠিক আছে। তাহলে 1 আর 2 যদি যোগ করে দাও তাহলে দেখো কী পাচ্ছ তোমরা পেয়ে যাবা এদিকে AB স্কোয়ার আর AC স্কোয়ার, আর এদিকে কত পাবা, এদিকে পেয়ে যাবা BD স্কোয়ার প্লাস AD স্কোয়ার DC স্কোয়ার প্লাস AD স্কোয়ার, ওকে। আচ্ছা এখানে কাজ করো, এখানে এই যে BD আছে তাহলে BD স্কোয়ার, আর যে DC আছে DC জায়গায় আমরা BD বসাতে পারবো, BD স্কোয়ার, আর এই যে AD আর AD এখানে আমরা 2AD স্কোয়ার বলতে পারবো। দেখো BD আর DC সমান, দেখো এখানে যেহেতু দেওয়া আছে তাই এই জন্য DC জায়গায় BD স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে এটা আমাদের কত আসছে, এটা আমরা পেয়ে গেলাম 2BD স্কোয়ার, আর এখানে 2 আছে AD স্কোয়ার। আচ্ছা লক্ষ্য করে এবার BD স্কোয়ারকে জায়গায় আমরা কি বসাতে পারবো, BD স্কোয়ার জায়গায় আমরা হাফ BC বলে দেব, ঠিক আছে। এই যে এখানে BDর মানটা এটা বলতে পারবো হাফ BC, অর্ধেক, এরা তো সমান দুজন, তাহলে এই যে BDটা আমরা হবে BCর অর্ধেক হবে, তার জন্য BDর জায়গায় BCর অর্ধেক, হোল স্কোয়ার বসিয়ে দিলাম, আর 2AD স্কোয়ার আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে 2 ইন্টু এটা 1/4 দাঁড়াবে BC স্কোয়ার, আর এদিকে আমাদের 2AD স্কোয়ার আছে, তাহলে 2 দিয়ে কেটে গেল, আমাদের কত দাঁড়িয়ে গেল, এখানে 2 থাকবে, তাহলে 1/2 BC স্কোয়ার, এখানে 2AD স্কোয়ার পেয়ে যাবা। এবার আমরা কী করি, 2 দিয়ে গুণ করে দিই সবাইকে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে গুণ করে আমরা কোথায় লিখবো, এই জায়গায় চলে আসছি আমরা, এই জায়গায়, তাহলে 2 দিয়ে গুণ করলে কত পাবো দেখে নাও, পেয়ে যাবো আমরা 2AB স্কোয়ার প্লাস 2AC স্কোয়ার, আর এখানে হয়ে যাবে দেখো BC স্কোয়ার, হাফটা কেটে যাবে, 2টা কেটে যাবে এখানে, আর এখানে থেকে যাবে 4AD স্কোয়ার, ওকে। আমরা কিন্তু 2 দিয়ে গুণ করেছি, এবার দেখো 2AB স্কোয়ার। আচ্ছা এখানে দেখো 2AC কে আমরা লিখব AC স্কোয়ার প্লাস AC স্কোয়ার লিখতে পারবো, BC স্কোয়ার 4AD স্কোয়ার 2AB স্কোয়ার। আচ্ছা একটা AC স্কোয়ারকে দেখো বাহুগুলো তো সমান, AC AB BC সমান, তাহলে AC কে আমরা AB করে দিলাম, তাহলে দেখো এই ACটাকে আমরা AB করে স্কোয়ার করলাম, তাহলে AC স্কোয়ার সমান AB স্কোয়ার, আর এই যে ACটা আছে একে আমরা BC করে নিই, তাই এটা লিখলাম আমরা BC স্কোয়ার, আর এদিকে আছে BC স্কোয়ার প্লাস 4AD স্কোয়ার, তাহলে এখানে BC স্কোয়ার আর BC স্কোয়ার কেটে দিলাম, তাহলে দেখো এখানে 2AB স্কোয়ার আছে আর AB স্কোয়ার আছে, তাহলে আমরা যোগ করে কত পেয়ে যাবো 3AB স্কোয়ার, আর হ্যাঁ থাকলো কত এখানে
4AD স্কোয়ার। তাহলে এখানে লিখে দেবো আমরা 4AD স্কোয়ার। তো দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল যে 3AB স্কোয়ার সমান 4AD স্কোয়ার আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো আমরা কিন্তু প্রমাণটা নিয়ে চলে এসেছি। তাহলে এখানে আমরা কী লিখে দেবো, এখানে লিখে দেবো আমরা প্রুভড। ঠিক আছে, এবার দেখো 10-এর 2-এর প্রশ্নটা বলছি ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ আছে এখানে, আর কোণ DAB ও কোণ BCD এর সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তকে X ও Y বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করো যে XY ওই বৃত্তের ব্যাস। আচ্ছা চলো আমরা ছবিটা আঁকি। আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলেছে, তাহলে আমরা দেখো একটা বৃত্ত অঙ্কন করছি। এই যে আমাদের একটা বৃত্ত, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করি। এবার আমরা বৃত্তস্থ চতুর্ভুজ দেখাচ্ছি। দেখো এভাবে আমরা নিব, আর একটা এইভাবে নিয়ে নিচ্ছি, আর এখানে এভাবে করে এইভাবে নিব, আর এভাবে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমরা দেখো এখানে নাম দেবো ABC, আর এটা D নাম দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। এবার বলেছে এখানে BAD, তাহলে BAD কোণের সমদ্বিখণ্ডকটা বৃত্তকে X বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে একটা সমদ্বিখণ্ডক তৈরি করি আমরা। এই যে দেখো আমাদের একটা সমদ্বিখণ্ডক, যেটা AXটা সমদ্বিখণ্ডক BAD কোণের, এটা আমাদের বলেছে প্রশ্নে। এবার দেখো BCD কোণের সমদ্বিখণ্ডক CY তৈরি করব। তাহলে আমরা এইভাবে একটা সমদ্বিখণ্ডক তৈরি করছি এই জায়গায়। এই যে আমাদের একটা সমদ্বিখণ্ডক, এটাকে আমরা Y দিয়ে দিলাম। তাই CY একটা সমদ্বিখণ্ডক কোণ BCD এর। এবার আমাদের এটা বলেছে এই যে XYটা আমাদের কি বলেছে, বৃত্তের ব্যাস দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে যোগ করব এটা। এই যে আমাদের দেখো এই যে XYটা কী হবে, বৃত্তের ব্যাস হবে। কোথায়, এখানে আমাদের কেন্দ্রবিন্দু হবে। তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে XY বৃত্তের ব্যাস। তো চলো আমরা প্রমাণটা দেখাবো। তার জন্য আমরা প্রথমে কী করব, এই যে AY, ঠিক আছে, AY আমরা যুক্ত করব। তাহলে আমরা লিখে দেব। তাহলে এখানে লিখবো আমরা A, Y যুক্ত করলাম। ঠিক আছে, এটা আমরা করলাম। AY আমরা যুক্ত করে নিলাম। এবার YB দেখো, এই যে YB চাপের উপর অবস্থিত আমাদের দুটো বৃত্তাংশস্থ কোণ আছে। তাহলে এই যে YB চাপের উপর অবস্থিত দেখো তো, YAB এই কোণটা, আর YCB এই কোণটা। ঠিক আছে, তাহলে একই বৃত্তাংশস্থ কোণ কী হয়, সমান হয়। তাহলে আমরা এখানে লিখব যেহেতু একই বৃত্তচাপের উপর অবস্থিত কি সকল বৃত্তাংশস্থ কোণ সমান হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো তো, আমরা এই কোণটা আর এই কোণটা যেটা বললাম একই বৃত্তাংশস্থ কোণ আছে YB চাপের উপর। তাহলে এই কোণটা এই কোণের সমান বলবো। তো এই কোণটা YAB বলি। তাহলে অতএব কোণ YAB এই কোণটা সমান হবে এর সঙ্গে YCB। তাহলে কোণ YCB সমান। এবার দেখো এরা হাফ হয়ে যাবে। এই যে YCB কোণটা আছে, হাফ আছে কার সঙ্গে, কোণ BCD এর সঙ্গে। তাহলে হাফ হবে কোণ BCD। কেন, যেহেতু এখানে এই যে আমাদের এই যে CYটা হচ্ছে কোণ BCD এর সমদ্বিখণ্ডক। তাহলে যেহেতু CY কোণ BCD এর সমদ্বিখণ্ডক, তাই না, তার জন্য আমরা এটা হাফ বলতে পারবো, এটা সমান হাফ। আচ্ছা এবার দেখো আমরা কোনটা নিচ্ছি। এবার আমরা এই যে XAY এই কোণটা নিচ্ছি আমরা, XAY। তো আমরা দেখাবো এখন কোণ নিচ্ছি আমরা, কোণ XAY। ঠিক আছে, এই কোণটা নিলাম, বড় কোণটা নিলাম, এটা কোণ নিলাম XAY। তাহলে এই কোণটা দেখো তো, এই কোণটা আমাদের দুটো কোণে ভাগ আছে। কোন কোণটা, এটা আছে XAB প্লাস আর YAB। তাহলে আমরা দেখাবো এটা, এই কোণটা আছে XAB প্লাস, ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা মিলে প্লাস YAB, কোণ Y, ঠিক আছে, YAB। তাহলে এই দুটো কোণের যোগফলটাই হচ্ছে আমাদের কোণ XAY। এবার লক্ষ্য করো এই যে XABটা, ঠিক আছে, এই যে XABটা আমাদের কার অর্ধেক হবে, আমাদের অর্ধেক হবে কোণ BAD এর কোণের অর্ধেক হবে এটা।
তাহলে আমরা এই যে কোণ এক্স এ বি এর জায়গায় আমরা বসাবো হাফ কোণ বিএডি। কারণ দেখো এখানে আমাদের যে এক্সটা সমদ্বিখণ্ডক আছে কোণ বিএডি এর, তাহলে এদিকার কোণটা কি সমান, তাহলে এই কোণটাকে বলবো হাফ কোণ বিএডি, তো ওটা আমরা করলাম। আর এখানে একে যদি আমরা দেখো একে 1 নং নাম দিয়ে দিই, তাই না, তাহলে এটা 1 থেকে বলতে পারবো। এই যে দেখো এই যে কোণটা আছে ওয়াই এ বিটা, এটা হচ্ছে হাফ কোণ বিসিডি। তাহলে এখানে আমরা নিয়েছি, এটা নিয়েছি আমাদের, দেখো এখানে সি এক্সটা বলবো, এটা যে করলাম আমরা, সি এক্সটা কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক আছে, বিএডি এর সমদ্বিখণ্ডক, আর এবং এটা যে দেখালাম এটা 1 থেকে এবং 1 থেকে, এই 2 জায়গা থেকে আমরা কাজটা করলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো আমরা কি করব। এখানে এই যে আমাদের এক্স এ ওয়াই আছে না, একে আমরা 90 ডিগ্রি দেখাবো। দেখো এক্স এ ওয়াই, তারপর তো আমরা এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা এই যে এক্স ওয়াইটা কী বলবো, এক্স ওয়াইটাকে আমরা ব্যাস বলবো, কারণ ব্যাস দ্বারা বৃত্তস্থ কোণটা 90 ডিগ্রি হয়, সমকোণ হয়, তখন আমরা এক্স ওয়াইটাকে ব্যাস বলতে পারবো। তো দেখো কী করে আমরা এখানে আমরা 90 ডিগ্রি দেখাচ্ছি। তাহলে আমরা আগে হাফ কমন নিয়ে নিই, হাফ কমন নিয়ে দেখাবো কোণ বিএডি প্লাস কোণ বিসিডি। আমরা হাফ কমন নিয়েছি, এই দুটো কোণের যোগফল দেখালাম। তাহলে এই দুটো কোণ দেখো, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এরা বিপরীত কোণ আছে, ঠিক আছে। এই যে বিএডি মানে এই কোণটা, বিএডি কোণটা, আর এদিকে দেখো বিসিডি আর এই কোণটা দেখো, এরা যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে আমরা এখানে এর জায়গায়, দুটো কোণের জায়গায় আমরা 180 ডিগ্রি লিখতে পারবো, কারণ আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। সম্পূরক মানে বিপরীত কোণগুলির যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে লিখব যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজ, প্লাস বৃত্তস্থ চতুর্ভুজের জন্য এদের যোগফলটা আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো। তাহলে এখানে দেখো কাটাকাটি করো, এটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম দেখো 90 ডিগ্রি। এই যে এক্স এ ওয়াই কোণটা কিন্তু 90 ডিগ্রি দেখিয়ে দিলাম। তাহলে এবার আমরা বলে দিতে পারবো, অতএব এক্স ওয়াই হলো বৃত্তের ব্যাস, তাই না, কারণ এক্স ওয়াই এই যে কোণটা এক্স এ ওয়াই, এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি পেয়ে গেলাম, এই কোণটা 90 ডিগ্রি, তাই না, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো যে এক্স ওয়াই দ্বারা যে কোণটা তৈরি হয়েছে, দেখো এক্স ওয়াই দিয়ে বৃত্তস্থ কোণটা আমরা 90 ডিগ্রি পেলাম, তাহলে অর্ধবৃত্তিত কোণ তো সমকোণ হয়। তাহলে অর্ধবৃত্তিত কোণটা কি ব্যাস দ্বারাই গঠিত হয়, তাহলে এক্স ওয়াইটাকে আমরা ব্যাস বলতে পারবো। তার জন্য আমরা এক্স ওয়াই হলো বৃত্তের ব্যাস, আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম, তাহলে প্রুভড। দেখো 12-এর 1 নম্বরটা আমাদের আছে, ত্রিকোণমিতির অঙ্কগুলো আছে এখানে 12-এর প্রশ্নগুলো। তাহলে cos থিটা সমান দেওয়া আছে x/√x² + y², আর এখানে আমাদের প্রমাণ দেখাতে বলেছি x sin থিটা সমান y cos থিটা, এটা আমাদের প্রমাণ দেখাবো। তাহলে আমরা দেখো লক্ষ্য করো, প্রমাণে sin থিটা আছে, cos থিটা আছে, cos থিটার মান জানা আছে, তাহলে আমাদের sin থিটার মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো আমরা sin থিটার মানটা বের করছি এখান থেকে। তার জন্য আমরা আগে বর্গ করে নিই এটাকে, cos² থিটা বর্গ করব, এখানে s² হবে, এখানে s² পাবো, এটা রুটটা উঠে যাবে, তাহলে s² + y² স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়। cos² থিটাকে আমরা লিখতে পারবো 1 - sin² থিটা, এটা করতে পারবো, এখানে s² আর s² + y²। আচ্ছা এখানে দেখো, এটা আমরা sin² থিটার মানটা বের করছি, তাহলে 1 - হয়ে যাবে s² + y², তাই না, কারণ এটা ধরো মাইনাসটা আছে ওইদিকে প্লাস হয়ে গেল, আর এটা এইদিকে চলে আসলো মাইনাস, আবার ঘুরিয়ে নিয়েছি, বাস এভাবে আমরা করতে পারবো। এখানে এটা সরলটা করি, লসাগু s² + y², এখানে একদিকে গুণ হয়ে যাবে s² + y², আর মাইনাস s² ছিল বসিয়ে দেবো। এখানে দেখো মাইনাস s² এটা কেটে গেল, তার উপরে থেকে গেল y², আর নিচে আছে s² + y²। তাহলে sin² থিটার মান এটা, তাহলে sin থিটার মান কত হবে, তাহলে এখানে আমরা sin থিটার মানটা বের করছি, তাহলে sin থিটা দাঁড়িয়ে যাবে y, ঠিক আছে, আর এরপর রুটটা পড়ে যাবে s² + y², ঠিক আছে। স্কোয়ার ছাড়লে আমাদের কী হয়, বর্গমূল চেপে যাবে, প্লাস মাইনাস তো মাইনাসটা নেব না এখানে, যেহেতু এখানে থিটাটা ধনাত্মক সূক্ষ্মকোণ ধরা হয়, সূক্ষ্মকোণের জন্য মাইনাসটা ছাড়া হয়েছে, তার জন্য আমরা শুধু √টাই চাপাবো, ঠিক আছে, প্লাসের মানটা নিয়ে। তাহলে এখানে দেখো y² বর্গমূল y, আর এটা বর্গমূল হবে না, √ওভার দিয়ে দেবো, তাহলে sin থিটার মানটা আমরা কিন্তু বের করে নিলাম।
এবার আমরা বাম পক্ষ ডান পক্ষ করে সমান সমান দেখাবো। তাহলে আগে নিচ্ছি আমরা LHS, এটা আছে এক্স সাইন থিটা। চলো মান বসিয়ে দাও। সাইন থিটা মানটা বের করলাম y/√/s² প্লাস y²। তাহলে এখানে দাঁড়িয়ে গেল xy/√/s² প্লাস y²। তাহলে বাম পক্ষে এটা দাঁড়ালো। এবার চলে যাবো আমরা ডান পক্ষে, রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষে আছে y cos থিটা। তাহলে y ইন্টু cos থিটার মানটা প্রথমেই দেওয়া ছিল, তাহলে x/√/s² প্লাস y²। এখানে আমরা যদি গুণ করে নিই তাহলে xy/√/s² প্লাস y²। তাহলে দেখো আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। তোমরা লক্ষ্য করো বাম পক্ষ যেটা ছিল ডান পক্ষ সেটা এসেছে। তাহলে আমরা এখানে বলতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। বাস আমরা কিন্তু সমান সমান দেখিয়ে দিয়েছি, আমাদের প্রমাণ হয়ে গেল। তো আমি এখানে লিখে দেবো প্রুভড। এবার দেখো 12 নম্বর প্রশ্নটা এখানে আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান এম দেওয়া আছে, আর এখানে আবার দেওয়া আছে সেক থিটা প্লাস কসেক থিটা সমান সমান এন দেওয়া আছে, দুটো মান দেওয়া আছে। তো আমাদের প্রমাণ করতে বলেছে এটা n × m² - 1 সমান সমান 2m, এটা আমাদের প্রমাণ করতে হবে এই দুটো থেকে। তাহলে প্রথমে দেখো আমরা এই পার্টের কাজ করছি। এটাকে আমরা কী করবো, আমরা এটাকে সেককে 1/cos করবো আর কোসেকে 1/sin করি। তাহলে বা এটা করবো 1/cos থিটা, এটা 1/sin থিটা। এখানে n আছে, এবার একটু ভগ্নাংশে যোগ বিয়োগ করি। তাহলে cos থিটা আর এখানে হবে sin থিটা। এখানে আমাদের দাঁড়াবে sin থিটা আর এখানে প্লাস এটা হয়ে যাবে আমাদের cos থিটা, এদিকে n। বা এবার দেখো sin থিটা cos থিটা মানটা m আছে, এখানে বসিয়ে দিই। তাহলে m/cos থিটা sin থিটা আর এখানে n আছে। তাহলে এখান থেকে যদি আমরা বের করি মানটা sin থিটা আর cos থিটার মানটা বের করি, sin থিটা আর cos থিটা, তাহলে দেখো এটা কিন্তু আমরা m/n পাবো, তাই না? এবার যোগ করে আমরা সরল করে সমাধান করে মানটা বের করতে পারবো, sin থিটা cos থিটার মানটা m/n। এবার আমরা কী করব, আমরা এদিকে চলে আসি, একে আমরা বর্গ করে নিই। তাহলে যদি বর্গ করি sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার আর এখানে m², a প্লাস b হোল স্কোয়ার সূত্র ভেঙে দিই। তাহলে এখানে পাবো a² sin² থিটা b² cos² থিটা প্লাস 2ab sin থিটা আর cos থিটা, আর এখানে ডান দিকে m² আছে। তোমরা জানো যে sin² থিটা প্লাস cos² থিটা 1 হয়, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিলাম প্লাস 2 ইন্টু দেখো sin থিটা cos থিটার মানটা আমরা বের করে রেখেছি m/n, এখানে বসিয়ে দেবো। আর এদিকে আমাদের m² আছে। এবার দেখো প্রমাণটা আমরা পেয়ে যাব। আমরা কাজ করি, আমরা কি করব, আমরা আচ্ছা 1টাকে ওদিকে নিয়ে যাই আমরা। তাহলে এখানে আমাদের 2m/n দাঁড়িয়ে গেল, তাহলে m² - 1, ঠিক আছে। এবার এদিকটা এদিকে নিয়ে আসি, আচ্ছা এখানে আমরা বর্গগুণটা করিয়ে দিই। তাহলে n × m² - 1, দেখো প্রমাণটা চলে এসেছে। তো এই মানটা সাথে এদিকে লিখেছে ওরা, তো আমরা ঘুরিয়ে নিই মানটা n × m² - 1 সমান সমান 2m, দেখো এভাবে রেখেছে এবার প্রমাণটা। আমরা কিন্তু প্রমাণটা নিয়ে চলে আসলাম। তাহলে আমাদের এটাই কি প্রমাণিত লিখে দেবো, প্রমাণ করতে বলেছে। 12 নম্বর প্রশ্নটা দিয়েছে √2 cos α - β সমান সমান 1 দেওয়া আছে, আর আলফা বিটা এখানে পরস্পর পূরককোণ বলেছে। তাহলে আলফার মান আর বিটার মান বের করতে বলেছে। তাহলে আমরা এখানে আলফা মাইনাস বিটার মানটা কিন্তু এখান থেকে বের করতে পারবো, দেখো কীভাবে। তাহলে আমরা এখানে cos α - β রেখে দিলাম আর √2কে এখানে 1/√2 করলাম। দেখো 1/√2 যে cos দিয়ে মানটা লিখি, তো এখানে বলবো cos কত 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মানটা 1/√2, উভয় দিকে cos ভেনিস করে দাও। তাহলে আলফা মাইনাস বিটা আমরা কী পাবো, আমরা পেয়ে যাবো 45 ডিগ্রি। আবার দেখো প্রশ্নে বলে দিয়েছে আলফা বিটা পরস্পর পূরককোণ, তাহলে অতএব আলফা প্লাস বিটা এটা পেয়ে যাবো কত, আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো। পাশে লিখবো যেহেতু এখানে বলে দিয়েছে আলফা বিটা পরস্পর পূরককোণ বলেছে, পরস্পর পূরককোণ, ঠিক আছে। তার জন্য আমাদের যোগফলটা 90 ডিগ্রি হবে। এখানে দেখো সমাধান করে আমরা আলফা বিটা মান পাবো। এদিকে বিটা কেটে দাও, 2 আলফা, এটা যোগ করলে কত হবে, এটা হবে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে আলফা সমান সমান হয়ে যাবে 135/2, তাই এটাকে ভাগ করো, 2×12, 2×7 = 14, তাহলে এই যে দেখো 7.5 ডিগ্রি, এটা পেয়ে যাবো, আলফার মান পেয়ে গেলাম।
এবার আমরা এখান থেকে বিটার মানটা বের করে নিই এই সমীকরণ থেকে। তাহলে যদি বিটাটা বের করি দেখো, তাহলে 90 ডিগ্রি মাইনাস এটা বাদ দিই 135/2। তাহলে এখানে দেখাই আমরা, তাহলে বিটা সমান সমান কত পাবো, তাহলে লসাগুটা 2, তাহলে এটা 90 দিয়ে 180 ডিগ্রি হবে, আর মাইনাস 100 আছে এখানে একটা 32 হয়ে গেছে আমাদের, এটা আমাদের 35 হবে। তাহলে এখানে বসবে আমাদের 135, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা যে বিয়োগ করো, তাহলে বিয়োগ করে কত পাবা, তাহলে বিয়োগ করে কিন্তু 45 ডিগ্রি পেয়ে যাবা। এই যে এটা 45 ডিগ্রি বাই 2, তাহলে 45 অর্ধেক কত হয় 22.5 ডিগ্রি। তাহলে এই যে দেখো আমরা মান পেয়ে গেছি। তাকে ভালো করে লিখে দাও, আলফার মান কত পেলা, আলফার মান পেলা 67.5 ডিগ্রি, আর বিটার মান কত পেলা 22.5 ডিগ্রি। দেখো এটাই আমাদের অ্যান্সার। 13-1 প্রশ্নটা আমরা করাবো। তো 13-1 প্রশ্নটা বলছে, ঝড়ে একটি লাইট পোস্ট মচকে গিয়ে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে 4 মিটার দূরে স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো লাইট পোস্টটি কত মিটার লম্বা ছিল। দেখো লাইট পোস্ট আছে আমাদের, ঝড়ে ভেঙে গেছিলো। তা দেখো ছবিটা এইভাবে হবে আমাদের, এই যে আমাদের একটা লাইট পোস্ট, আর এখানে আমাদের হচ্ছে ভূমি মাটি। তাহলে ঝড়ে এখানে দেখো এখান থেকে ধরে ভেঙে গেছে মচকে, এই জায়গা থেকে এভাবে ভেঙে মচকে গেছে। তাহলে লাইট পোস্টের উচ্চতা আমরা এবি নিলাম, এই এবিটা আমাদের বের করতে হবে। এখানে এবির মান কত সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো এখানে আমরা নাম দিয়ে দেবো, এটা এ বি, এটা আমরা সি দিলাম, আর এটা আমরা ডি দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এই অংশটা ভেঙে মচকে এভাবে পড়েছে, তাহলে এসিটা আর এই সিডিটা কিন্তু সমান আছে এখানে। তাহলে এখানে আমরা বলতে পারবো এসি সমান সমান সিডি, এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো কোণটা যে তৈরি করেছে উন্নতি কোণটা এখানে কত ডিগ্রি করেছে 45 ডিগ্রি। তাহলে এই যে উন্নতি কোণটা 45 ডিগ্রি তৈরি করেছে। তাহলে এবি হচ্ছে লাইট পোস্টের উচ্চতা, তাহলে এখানে তোমরা লিখে দেবা এবি সমান সমান লাইট পোস্টের উচ্চতা, এটাই আমাদের কিন্তু বের করতে হবে এবিটা। তাহলে এবার আমরা কী করবো, সমকোণী ত্রিভুজ এটাকে ধরি আমরা, আমরা লিখব সমকোণী ত্রিভুজ বিডিসি বলে দিই আমরা। বিডিসি এর কোণটা নিব বিডিসি সমান সমান 45 ডিগ্রি এর সাপেক্ষে, ঠিক আছে। তবে এই কোণের সাপেক্ষে যে কোণ সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বাহুটা ভূমি হবে, আর এটা লম্ব হবে, আর এটা তো সবসময় অতিভুজ, কারণ এই কোণটা আমাদের আছে 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলা হয়। তাহলে এটা ভূমি, এটা লম্ব, তা আমরা লম্ব বাই ভূমি করছি, বিসি বাই বিডি করি, বিসি বাই বিডি লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে এখানে দেখো ট্যান পাবো, লম্ব বাই ভূমি ট্যান হয়, ট্যান 45 ডিগ্রি। তাহলে বিসি দেখো এখানে আমাদের, তোমরা দেখো এখানে আমাদের একজনের মানটা বলে দিয়েছে, এখানে প্রশ্নে বলে দিয়েছে যে এই যে বিডিটা মানে যেখানে লাইট পোস্টটি ঝড়ে মচকে ভেঙে পড়েছে যে বিন্দুতে, তাহলে যে গড়া থেকে লাইট পোস্টের গড়া থেকে যে বিন্দুতে স্পর্শ করেছে সেই যে দূরত্বটা বিডির দূরত্ব এখানে কত বলে দিয়েছে 4 বলে দিয়েছে। তোমাদের এটা জানতে হবে যে এখানে আমাদের বিডিটা আছে কত 4 কি আছে এখানে এককটা 4 মিটার, ওকে। বিডিটা কিন্তু 4 মিটার এটা বলে দিয়েছে। তাহলে বিডি জায়গা বসিয়ে দেবো মানটা, বিসি বাই বিডি জায়গা 4 বসাবো, আর ট্যান 45 মান তো 1 জানো, তাহলে এখান থেকে তোমরা কিন্তু বিসির মানটা পেয়ে যাচ্ছ কত 4 পেয়ে যাচ্ছ। তাহলে বিসি কিন্তু আমরা পেয়ে গেলাম 4। এবার আমাদের এসি দরকার, এসি পেয়ে গেলে আমরা এবি পেয়ে যাবো। তাহলে এসি পাবো কী করে, আমাদের পাবো এখান থেকে সিডি পাবো, সিডি পাওয়াই মানে এসি পাওয়া, কারণ সিডি আর এসি সমান। তা আমরা সিডি বের করার চেষ্টা করছি, তা আবার এই ত্রিভুজটাই নিব আমরা। এবার বলবো যে আবার সমকোণী ত্রিভুজ কি নাম দেব, আগের নামটাই বিডিসি এর কোণ বিডিসি সমান সমান 45 ডিগ্রি এর সাপেক্ষে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা লম্ব বাই অতিভুজ দেখাই, লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা। তাহলে লম্ব বাই অতিভুজ সাইন পাবো, তার লম্ব হচ্ছে আমাদের বিসি আর অতিভুজ হচ্ছে আমাদেরকে সিডি, এটা হবে সাইন 45 ডিগ্রি। চলো এখানে আমরা বিসির মান জানা হয়ে গেছে, তাহলে বিসি 4 বসালাম, আর সিডির মানটা আমরা বের করব। সাইন 45 মান তোমাদের জানতে হবে 1/√2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাইন 45 মানটা। চলো
চলো এখান থেকে সলভ করে আমরা সিডির মানটা বের করি। তাহলে সিডি কত পাবা, সিডি এখান থেকে পেয়ে যাবা এই যে 4√2 পেয়ে যাবা। তাহলে সিডি পেয়ে গেলাম। এবার সিডি পেয়ে গেলে আমরা কী পেয়ে যাবো, এসি পেয়ে যাব। তাহলে সিডি এখানে আমরা অতিরিক্ত লিখে দিই। তাহলে সিডি যখন পেয়ে গেছি তাহলে আমরা এসি পেয়ে গেলাম, এসি সমান সমান 4√2। ওকে, আর সিডি আর এসি সমান, এই অংশটাতে ভেঙে মচকে পড়েছিল, তাহলে এই জায়গাটা আমাদের সমান একই আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এবার এবিটা বের করব, যেটা আমাদের অ্যান্সার দরকার। এবি হয় এসি যোগ বিসি। এসি আমরা কত পেলাম 4√2, আর বিসি তো 4 পেয়েছিলাম, এখানে 4 কমন নিয়ে নাও, তাহলে √2 + 1। দেখো আমরা লাইট পোস্টের উচ্চতা পেয়ে গেলাম। তাহলে অতএব দিয়ে লিখে দিই লাইট পোস্টের উচ্চতা কত পেলাম আমরা, 4 × √2 + 1 মিটার। বাস, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 13 নম্বর প্রশ্নটা বলছে এখানে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 45 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, তাহলে খুঁটিটির উচ্চতা কত নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো খুঁটি আছে আর খুঁটির ছায়ার দৈর্ঘ্য আছে। তাহলে আমরা প্রথমে একটা খুঁটি তৈরি করছি। এই যে আমাদের খুঁটি, এবার এই যে আমাদের মাটি ভূমি। এবার যখন বলেছে দেখো 3 মিটার কমে যায়, যখন আমাদের কোণটা আগে ছিল কত 30 ডিগ্রি, এই যে এটা খুঁটিটা আমরা এবি নিয়ে নিলাম, আর ছায়া দৈর্ঘ্য আমরা নিলাম দেখো পিসি নিলাম। তাহলে এই যে কোণটা আছে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের দেখো যখন উন্নতি কোণটা 30 ডিগ্রি আছে তখন কিন্তু ছায়া দৈর্ঘ্য আছে বিসি। এবার 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে কোণটা বড় হচ্ছে, তাই না। 30 ডিগ্রি আছে আর বড় হয়ে কোণটা 45 ডিগ্রি হয়ে গেছে। তাহলে কোণটা বড় হয়ে গেছে মানে এভাবে হয়ে গেছে কথা। তাহলে যে বড় হয়ে কত হয়ে গেছে 45 ডিগ্রি। এবার যদি কোণটা বড় হয় তাহলে খুঁটির ছায়া দৈর্ঘ্য 3 মিটার কমে যাচ্ছে। তাহলে এখান থেকে যে বড় বিসিটা, এটা আমরা ডি নাম দিয়ে দিলাম। তাহলে কতটা কমে গেছে এখানে, এই যে 3 মিটার কমে গেছে, এটা আমাদের ডি আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দেখো যেটা বের করতে বলেছে এই যে এবিটা খুঁটির দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমাদের এবিটা বের করতে হবে। তাহলে এবি হচ্ছে কি খুঁটির উচ্চতা। এখানে খুঁটি যে বানানটা আছে সেই বানানটা তোমাদের একটু দেখাবো। এটা হচ্ছে চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে, খুঁটির উচ্চতা। ওকে, সেটাই আমাদের কিন্তু বের করতে হবে, কত খুঁটির উচ্চতা কত হবে। আমরা বের করে নিতে পারবো খুঁটির এবির মানটা। প্রথমে আমরা এই ত্রিভুজটা আগে নিই, ছোটো ত্রিভুজটা। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ এবিডি। এবিডি এর কোণ আমরা নিব এটা 45 ডিগ্রি কোণটা, কোণ এডিবি সমান সমান 45 ডিগ্রি এর সাপেক্ষে। তাহলে এর সাপেক্ষে আমরা কি দেখাবো, লম্ববায় ভূমি দেখাচ্ছি। লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে আমাদের বিডি। লম্ববায় ভূমি হয় tan 45 ডিগ্রি। তাহলে এখানে বা এবি আর নিচে আছে বিডি, আর tan 45 মানটা হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো আমরা এবির মানটা পেয়ে গেলাম বিডি। বাস, এবার আমরা রেখে দিলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে এবি আর বিডি সমান পেয়ে গেলাম। এখন আমাদের বড় ত্রিভুজটা নিব। তাহলে বড় ত্রিভুজটা আছে, আবার নিচ্ছি, আবার সমকোণী ত্রিভুজটা কাকে নিব, এবিসি নিই। বড় ত্রিভুজটা এবিসি এর কোণটা নিব এসিবিটা আছে আমাদের 30 ডিগ্রি এর সাপেক্ষে। তাহলে এখানে আমরা লম্ববায় ভূমি দেখাবো। লম্ব এবি, ভূমি হচ্ছে আমাদের বিসি। তাহলে এবি বাই বিসি কত হবে, tan 30 ডিগ্রি। এখানে এবি মান থাকবে, এবিটাই বের করতে বলেছে। আর বিসি জায়গায় আমরা লিখব বিডি প্লাস ডিসি। আর এখানে tan 30 ডিগ্রির মানটা আছে 1/√3। এবার সব মানগুলো আমরা বসিয়ে দেবো। এখানে মানগুলো বসিয়ে দিই, এবি থেকে গেল। বিডির মানটা দেখো এবি পেয়েছি, বিডির জায়গায় এবি লিখে দিলাম। আর যে ডিসির মান কিন্তু 3, তোমাদের এখানে জানতে হবে ডিসিটা কত আমাদের
ডিসিটা হচ্ছে আমাদের 3 মিটার, ঠিক আছে। ডিসি হচ্ছে কত 3 মিটার, তার ডিসি জায়গায় আমরা 3 লিখে দেবো, 1/√3। চলো দেখো এখানে আমার শুধু এবি দাঁড়িয়ে গেছে, তাহলে সরল করে আমরা এবির মানটা বের করতে পারবো। তো আমি এখানে সরলটা দেখাই, তাহলে এখানে যে বর্গমূল করি, তাহলে এবি ইন্টু √3 সমান সমান এবি প্লাস √3। এবার এবিটা বাদিকে নিয়ে এসে কমন নিয়ে নিই, তাহলে এবি কমন নিই, তাহলে কত পাবো এখানে √3 - 1 হবে, এদিকে হচ্ছে 3। তাহলে এবি সমান সমান 3/√3 - 1। এখানে আমরা হর কম্বিনেশন করে নিচ্ছি, তাহলে √3 + 1 দিয়ে উপর নিচ গুণ করবো, √3 - 1 আর √3 + 1 উপর নিচ √3 + 1 দিয়ে গুণ করবো। এভাবে কম্বিনেশন করা হয়, যেটা চিহ্ন থাকবে তার বিপরীত সাইন দিয়ে উপর নিচ গুণ। তাহলে উপরে দেখো, উপরে তো আমাদের থেকে গেল 3 × √3 + 1, আর নিচে আমাদের সূত্র পড়ে যাবে a² - b²। আচ্ছা আমি এখানে এইদিকে দেখাই, তাহলে আমাদের দেখো বা এবির মানটা কত দাঁড়াচ্ছে 3 × √3 + 1, আর এখানে √3 এখানে আমরা 3 বসাবো আর -1, তাই না। √3² 3 হবে আর 1² তো 1 হবে। আচ্ছা তাহলে এখানে দেখো 3 √3 + 1 আর নিচে কিন্তু 2 দাঁড়িয়ে গেল। বাস এটাই আমাদের অ্যান্সার। আমাদের খুঁটিতে উচ্চতা বের করতে বলেছিল, তার অতএব লিখে দাও এফ খুঁটিটির উচ্চতা কত পেয়ে গেলাম আমরা 3/2 করে দিয়ে ভাবে 3/2 আর √3 + 1 এত মিটার। এই যে আমাদের অ্যান্সারটা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, ঠিক আছে। আজকের ক্লাসটা তোমাদের কীরকম লাগলো, তোমাদের যদি ভালো লাগে তোমার ভিডিওতে লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো বন্ধুদের কাছে, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেনি, তারা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে ওকে, তা আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা তাহলে ভালো থেকো।